হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা চলে এসেছি আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে 13 এবং 14 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। আই এম এক্সট্রিমলি সরি আমি ক্লাসটা লাইভ নিতে পারিনি ইন্টারনেট ইস্যুর জন্য। সেই কারণে যাতে তোমাদের ডেইলি ক্লাসটা মিস না হয় সেই কারণে ক্লাসটা আমি রেকর্ড করে আপলোড করে দিচ্ছি। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে 13 এবং 14 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স। যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস সো প্রিমিয়ার হবে, তো তোমাদের রিকোয়েস্ট করব লাইভ কমেন্ট কেউ করো না, কোনো কিছু জানা থাকলে কমেন্ট এমনি করে রেখো, আমি রিপ্লাই দেবো। আমাদের আজকে প্রথম প্রশ্ন, এটা আমি অলরেডি লাইভ ক্লাসে ডিসকাস করছিলাম যে রিসেন্টলি which has become the 44th Indian site to be included in the UNESCO World Heritage Site। ভারত থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অ্যাড হলো রিসেন্টলি একটি সাইট, যেটা 44তম সাইট হিসেবে অ্যাড হলো ভারতের। সেটি কোনটি? সঠিক উত্তর, এটা যেহেতু আমরা ডিসকাস করে ফেলেছি, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ। মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ, যেটা বেসিক্যালি মহারাষ্ট্র এবং তামিলনাড়ু এই দুটো রাজ্যের মধ্যে বিস্তৃত, এটা কিন্তু রিসেন্টলি ভারতের 44তম প্রপার্টি হলো, যেটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে স্থান পেল। একটু ডিটেল যদি আমরা দেখে নিই তাহলে 2024-এ 43তম প্রপার্টি হিসেবে অ্যাড হয়েছিল ময়ডামস অফ আসাম, যেটা বেসিক্যালি অহোম ডাইনাস্টির একটি কবরস্থান বা বরিয়াল স্থান হিসেবে পরিচিত। রিসেন্টলি 6 থেকে 16 জুলাই ফ্রান্সের প্যারিসে 47তম অ্যানুয়াল সেশন অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি অফ ইউনেস্কোর, এবং সেখানেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে সাইট বেছে নেওয়া হয়েছে। ভারত থেকে বেছে নেওয়া হয়েছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপকে। এই মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ বেসিক্যালি 12টা কেল্লা বা দুর্গর একটা সমাবেশ, যেটা মনে করা হয় যে মারাঠা এম্পায়ারে 17 থেকে 19 সেঞ্চুরির মধ্যে তৈরি করেছিল। এর মধ্যে 11টা দুর্গ মহারাষ্ট্রে অবস্থিত, একটি দুর্গ তামিলনাড়ুতে অবস্থিত। এইটা হচ্ছে সেই ল্যান্ডস্কেপটি। এক্ষেত্রে একটা জিনিস বলবো, যেটা ভীষণ প্রশ্ন আসে বর্তমানে দাঁড়িয়ে, তাহলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে লিস্টটা, সেখানে ভারত থেকে টোটাল 44টা আইটেম বা সাইট ইনক্লুডেড আছে। সেই 44টার মধ্যে 36টা হচ্ছে কালচারাল, 7টি হচ্ছে ন্যাচারাল এবং একটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, সেটি হচ্ছে মিক্সড ক্যাটাগরির। এটা ভীষণ প্রশ্ন আসে যে মিক্সড ক্যাটাগরির ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি ভারতের কোনটি। যদি আমরা সংখ্যার নিরিখে দেখি তাহলে বিশ্বের মধ্যে ষষ্ঠ স্থানে আছে ভারত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিস্টে সংখ্যা হিসেবে। এবং ভারত থেকে সর্বপ্রথম যে সাইটটি এই ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে স্থান পেয়েছিল সেটি হচ্ছে অজন্তা কেভ, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। 1983 সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে স্থান পায়। Question number 2 তে চলে যাই। Central government has extended the tenure of the Home Secretary till August 2026. What is his name? Recently আমাদের ভারতবর্ষে যিনি হোম সেক্রেটারি আছেন তার টেনিওর 1 বছর বাড়ানো হলো আগস্ট 2026 অবধি। তার নাম কি? চট করে উত্তর দাও। মোটামুটি এখানে যে নামগুলি আছে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ডিপার্টমেন্টের সেক্রেটারি হিসেবেই আছেন। আমি সেই প্রশ্নে আসবো। সঠিক উত্তর, বর্তমানে ভারতের হোম সেক্রেটারি হচ্ছেন গোবিন্দ মোহন, অপশন এ। ভারতের যে অ্যাপয়েন্টমেন্ট কমিটি আছে ক্যাবিনেটের, তারা কিন্তু রিসেন্টলি ডিসিশন নিয়ে ভারতের যিনি হোম সেক্রেটারি গোবিন্দ মোহন, যিনি বেসিক্যালি উনি রিটায়ার করতেন 30শে সেপ্টেম্বর 2025। তো ওনার রিটায়ারমেন্টের যে টেনিওরটা সেটাকে মানে আরো ওনার সার্ভিস টেনিওরটা 1 বছর বৃদ্ধি করা হলো, এবং সেটা করা হলো অগস্ট 2026 অব্দি। ঠিক আছে, এবার আমি কিছু প্রশ্ন করব, এর সাথে সাথে আমি কিছু প্রেসিডেন্টের কিছু সেক্রেটারির নাম তোমাদের বলতে হবে। সেটা হচ্ছে প্রেসিডেন্টের সেক্রেটারি কে? আমি জিজ্ঞেস করব, তোমরা কমেন্টে উত্তর দিও, ঠিক আছে? প্রেসিডেন্ট সেক্রেটারি বর্তমানে কে আছেন? পিএমও সেক্রেটারি কে আছেন? আচ্ছা, তারপরে হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি কে আছেন? আচ্ছা, তারপরে হচ্ছে ফিনান্স সেক্রেটারি কে আছেন? আচ্ছা, ফরেন সেক্রেটারি কে আছেন?
হোম সেক্রেটারি আমরা জানি আছেন গোবিন্দ মোহন। তারপরে হচ্ছে হেলথ সেক্রেটারি কে আছেন, যেগুলো সাধারণত খুব জিজ্ঞেস করা হয়, এবং লাস্ট ডিফেন্স সেক্রেটারি কে আছেন। এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি ভীষণ বেশি আছে, সেই কারণে এই সেক্রেটারির পদগুলো কারা কারা সামলাচ্ছেন সেগুলো তোমাদের কঠস্থ থাকা খুব দরকার। কোয়েশ্চেন নাম্বার 3 তে চলে যাচ্ছি। ওয়্যার ডিড দি ইন্ডিয়ান অ্যান্ড গ্রিক নেভি কন্ডাক্ট প্যাসেক্স বা পাসিং এক্সারসাইজ ইন জুলাই 2025? জুলাই 2025-এ ভারত এবং গ্রিকের নেভি রিসেন্টলি কোন কোথায় প্যাসেক্স নামক এক্সারসাইজটি কন্ডাক্ট করা হয়েছে? শর্ট করে চলো, একদম কারেক্ট আনসার, সঠিক উত্তর হচ্ছে মুম্বাই, অপশন বি। ভারতীয় নেভি এবং হেলেনিক নেভি, যেটাকে গ্রিক নেভি, যেটা বেসিক্যালি হেলেনিক নেভি নামে পরিচিত, গ্রিকদের নেভিটা, তারা কিন্তু একটা জয়েন্ট এক্সারসাইজ প্যাসেক্স পাসিং এক্সারসাইজ, দেখবে প্যাসেক্স এক্সারসাইজ এই নামটা বহু ভারত এবং বহু দেশের মধ্যেই কিন্তু বিভিন্ন এক্সারসাইজকে প্যাসেক্স এক্সারসাইজ বলা হয়। দিস ইজ বেসিক্যালি আ পাসিং এক্সারসাইজ, যেটা মুম্বাই কোস্টে অ্যারাবিয়ান সিতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে 10th জুলাই 10ই জুলাই 2025-এ। এটা বেসিক্যালি প্যাসেজটা হচ্ছে একটা নেভাল এক্সারসাইজ, যেটা দুটো ফ্রেন্ডলি নেভির মধ্যে কন্ডাক্টেড হয়, যেখানে তাদের শিপেরা যখন একে অপরের কাছ থেকে পাস করে, তখন এই প্যাসেজ এক্সারসাইজটি দুটি ফ্রেন্ডলি নেভির মধ্যে কন্ডাক্টেড হয়। মানে সিম্পল ব্যাপার, দেখবে অনেক দেশের মধ্যে প্যাসেজ এক্সারসাইজ অনুষ্ঠিত হয়। সাধারণত দুটো দেশের মধ্যে যখন কোনো এক্সারসাইজ হয় তার একটা ইউনিক নাম থাকে, কিন্তু প্যাসেক্স এক্সারসাইজটা আমরা দেখবো যে একাধিক দেশ, দুটো দেশের মধ্যে মাঝামাঝি অনুষ্ঠিত হয়। নামটা কমন কেন? কারণ ইট ইজ বেসিক্যালি আ পাসিং এক্সারসাইজ। দুটো ফ্রেন্ডলি দেশের নেভি যখন একে অপরের পাশ থেকে পাস করে, তখন এই এক্সারসাইজ, তখন দুটো দেশ মনে করে চলো এই দেশের পাশ থেকে যাচ্ছি, তাহলে ওকে একটু ইনফর্ম করে নি, দুজনে মিলে একটা এক্সারসাইজ করে ফেলি। ঠিক যেমন অনেক সময় হয় না আমাদের, যে আমরা কোনো কোথাও থেকে যাচ্ছি, হঠাৎ মনে কোন বন্ধুর বাড়ির পাশ থেকে যাচ্ছি, তো তখন কি হয়, একবার বন্ধুকে একটু ফোন করে নি, একটু কথাবার্তা আলোচনা, একটু পিএনপিসি করে নি, হয়তো সেরকমই এক্ষেত্রেও কিন্তু গ্রিক নেভি মুম্বাই কোস্ট থেকে মুম্বাইয়ের কোস্টের পাশ থেকে আরাবিয়ান সাগরের ওপর দিয়ে পাস করছিল, এবং সেক্ষেত্রে তাদের হঠাৎ মনে হলো চলো ভারত তো আমাদের ফ্রেন্ডলি দেশ, একটা এক্সারসাইজ করে নেওয়া যাক, যাতে দুটো দেশেরই নেভির একটা মহড়া হয়ে যাবে। ঠিক আছে? Who won the United Nation Population Prize 2025? ইউনাইটেড নেশন পপুলেশন প্রাইজ 2025 রিসেন্টলি কে জিতে নিয়েছেন? চলো, একদম সঠিক, যারা যারা বলেছো বর্ষা দেশপান্ডে, ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। বর্ষা দেশপান্ডে, যিনি বেসিক্যালি মহারাষ্ট্রের সাতারা থেকে একজন অ্যাডভোকেট, উনি কিন্তু 2025-এ ইউনাইটেড নেশন পপুলেশন প্রাইজ জিতেছেন, এবং অবশ্যই ওনার যে কাজ ফর প্রমোটিং জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড প্রিভেন্টিং সেক্স সিলেক্টিভ অ্যাবর্শন, আমরা জানি যে ভ্রূণ হত্যা মহাপাপ, শিশু ভ্রূণ হত্যা মহাপাপ, তাই না? তো এখন তোমরা শহরে থাকো, অনেকে হয়তো বলো দূর এখন তো এসব হয় না, বাট ইট ইজ স্টিল দেয়ার। এখনো অবধি কিন্তু, আমি শহরের ঘটনা বলছি, আমি দেখেছি খাস কলকাতাতেও কিন্তু এখনো অবধি কন্যা সন্তান জন্মালে কিন্তু সেই রেসপেক্টটা সেই কন্যা সন্তানের মা পায় না, যেটা পুত্র সন্তান জন্মালে পায়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় এখন অবধি, এখন যে আগে থেকে সোনোগ্রাফি করে, আলট্রাসোনোগ্রাফি করে যে জানা যে কোন মাতার গর্ভে, মায়ের গর্ভে যে বাচ্চাটি আছে সেটি কন্যা না কি বলবো, ছেলে সন্তান না মেয়ে সন্তান। তো যাই হোক, সেই সেক্স সিলেক্টিভ অ্যাবর্শনটাকে প্রিভেন্ট করার জন্য উনি কাজ করেছেন, জেন্ডার ইকুয়ালিটির জন্য উনি কাজ করেছেন। এই যে অ্যাওয়ার্ডটা ইউনাইটেড নেশন পপুলেশন অ্যাওয়ার্ড, এটা ওয়ার্ল্ড পপুলেশন ডে, যেটা 11ই জুলাই আমরা অবজার্ভ করি, সেই দিনই সাধারণত দেওয়া হয়, এই বছরও দেওয়া হয়েছে। এবং এই যে অ্যাওয়ার্ডটা সেটা রিকগনাইজ করছে তার পাওয়ারফুল ক্যাম্পেইন প্রটেক্ট
the girl, child and uplift Dalit women in India. ঠিক আছে? ইউনাইটেড নেশন পপুলেশন অ্যাওয়ার্ড এটা 1981 সালে সেট আপ হয়েছিল এবং প্রথমবার 1983 সালে এটা প্রদান করা হয়। প্রত্যেক বছর এই অ্যাওয়ার্ডটা একজন ইন্ডিভিজুয়ালকে বা একটি গ্রুপকে দেওয়া হয় যারা কিনা পপুলেশন এবং রিপ্রোডাক্টিভ হেলথের ক্ষেত্রে কোনো মেজর কন্ট্রিবিউট করেছে তাদেরকে, মানে তাদের বলতে সেই কোনো পার্টিকুলার ব্যক্তি অথবা কোনো ইনস্টিটিউশনকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, চলো question number 5. Which operation was launched by the Indian Army to ensure safe and peaceful Sri Amarnath Yatra 2025? অমরনাথ যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে, তো রিসেন্টলি কোন অপারেশন লঞ্চ করা হয়েছে? কিছুদিন আগেই আমরা দেখেছি, কিছু মাস আগে পেহেলগাঁও অ্যাটাক হয়েছে এবং অমরনাথ যাত্রা কিন্তু পেহেলগাঁও থেকেই শুরু হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাতে অমরনাথ যাত্রীদের কোনো রকম কোনো সমস্যায় পড়তে না হয়, সেটা যেন সেফ যাত্রা থাকে, সেই কারণে কিন্তু একটা অপারেশন লঞ্চ করা হয়েছে। তার নাম কি? তার নাম হচ্ছে অপারেশন শিবা এবং এটি লঞ্চ করেছে ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মি এটা লঞ্চ করেছে এবং এটা বেসিক্যালি একটা সিকিউরিটি অপারেশন aimed at ensuring the safe and peaceful conduct of the Sri Amarnath Yatra in Jammu and Kashmir. Question number 6. Who has recently won the Wimbledon 2025 women's single title? Wimbledon এর women's single title recently কে জিতে নিয়েছেন এনাদের মধ্যে? চলো, সঠিক উত্তর ইগা স্বাইটেক, পোল্যান্ডের ইগা স্বাইটেক প্রথমবারের জন্য উইম্বলডন সিঙ্গেল জিতলেন, তার প্রথম টাইটেল, এবং তিনি হারিয়েছেন আমান্ডা মোভাকে, ইউএস এর আমান্ডা মোভাকে। ঠিক আছে, এটা তার মানে তার যে প্রতিপক্ষ, মানে যিনি যাকে তিনি হারিয়েছেন, তার এটা প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল ছিল। আর ইগা স্বাইটেক জানো তোমরা যে প্রথম ফিমেল পলিশ প্লেয়ার হলেন, যে কিনা মানে ওনার জন্য তো এটা প্রথম উইম্বলডন সিঙ্গেল টাইটেল অবশ্যই, পোল্যান্ডের কোনো প্লেয়ারের ক্ষেত্রেও, পোল্যান্ডের কোনো মহিলা প্লেয়ারের ক্ষেত্রেও কিন্তু এটা প্রথম উইম্বলডন টাইটেল। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 7. রিসেন্টলি Arthunkal police station of which state has become India's first ISO certified station? রিসেন্টলি ভারতের প্রথম আইএসও সার্টিফাইড পুলিশ স্টেশন কোনটি? আর্থুনকাল পুলিশ স্টেশন হলো, এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কেরালা। সঠিক উত্তর, ইট ইজ কেরালা। আর্থুনকাল পুলিশ স্টেশন আলাপ্পুজা ডিস্ট্রিক্টে, কেরালার আলাপ্পুজা ডিস্ট্রিক্টে এটি অবস্থিত। এটা ভারতের প্রথম পুলিশ স্টেশন হলো যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন আইএসও আইএসও সার্টিফাইড হলেন, আইএসও কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন পেলো এটা, যেটা কিনা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের তরফ থেকে দেওয়া হয়। এই সার্টিফিকেটটা বেসিক্যালি কিসের বেসিসে দেওয়া হয়? একটি পুলিশ স্টেশনে ক্রাইম প্রিভেনশন, ইনভেস্টিগেশন, ল অ্যান্ড অর্ডার, ট্রাফিক কন্ট্রোল, এমার্জেন্সি রেসপন্স, জুডিশিয়াল কোঅর্ডিনেশন, পাবলিক গ্রিভেন্স রিট্রিশাল, এই সবকিছুর রেসপন্স ম্যানেজমেন্ট সবকিছু দেখে কিন্তু সেটা যদি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডকে বা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড আছে সেটা যদি মেনটেন করে বা সেটাকে অ্যাচিভ করে, তখনই কিন্তু এই সার্টিফিকেশনটা দেওয়া হয়। এবং এটা ভারতের কিন্তু প্রথম পুলিশ স্টেশন হলো যারা এই সার্টিফিকেশনটি অর্জন করলেন। Question number 8. Which country has recently approved the first malaria drug for young children? কোন দেশ প্রথমবারের জন্য অ্যাপ্রুভ করলো একদম ইয়াং চিলড্রেন মানে নবজাতক বাচ্চাদের জন্য ম্যালেরিয়া ড্রাগ?
চলো, যারা যারা বলেছো অপশন সি অল আর কারেক্ট, সবাই সঠিক। সুইজারল্যান্ড রিসেন্টলি ম্যালেরিয়া ড্রাগের জন্য স্পেসিফিক্যালি, যেটা কিনা ডিজাইন করা হয়েছে নিউবর্নদের জন্য এবং ইয়াং ইনফ্যান্টসদের জন্য, সেই ড্রাগটি অ্যাপ্রুভ করলে। এর নামটা হচ্ছে কোয়াটাম বেবি। কোয়াটেম বেবি, এই ড্রাগটার নাম কোয়াটেম বেবি। এটা কে ম্যানুফ্যাকচার করছে? নোভার্টিস। নোভার্টিস একটা সুইস ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এবং এটা অ্যাপ্রুভাল দিয়েছে সুইস মেডিক, যেটা কিনা সুইস মেডিসিন অথরিটি, তাদের তরফ থেকে এই অ্যাপ্রুভালটা দেওয়া হয়েছে। এটা সাধারণত যে সমস্ত ইনফ্যান্টরা, নবজাতকরা 2 থেকে 5 কিলোগ্রাম ওয়েট, তাদের জন্য এটা মানে ডিজাইন করা হয়েছে। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 9, হু হ্যাজ বিন রি-ইলেক্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ কোআই? কোআই, সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, তার চেয়ারম্যান হিসেবে কে রিসেন্টলি রি-ইলেক্টেড হয়েছেন? চলুন, সঠিক উত্তর অভিজিৎ কিশোর। অভিজিৎ কিশোর সঠিক আনসার। যিনি বেসিক্যালি বর্তমানে চিফ অপারেটিং অফিসার আছেন ভোডাফোন আইডিয়ার, তাকে কিন্তু রি-ইলেক্ট করা হয়েছে সেলুলার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চেয়ারপারসন হিসেবে 2025-26 ফিসকাল ইয়ারের জন্য। ঠিক আছে, সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন এটা বেসিক্যালি একটা নন গভর্নমেন্টাল ট্রেড অ্যাসোসিয়েশন এবং অ্যাডভোকেসি গ্রুপ। মেনলি এটা টেলিকম ইন্ডাস্ট্রি সাথেই যুক্ত, এবং এটা 1995 সালে রেজিস্টার্ড নন গভর্নমেন্ট সোসাইটি হিসেবে রেজিস্টার হয়েছিল। ঠিক আছে, চলো 10, হু হ্যাজ বিন সিলেক্টেড ফর দি পেন প্রিন্টার প্রাইজ 2025? পেন প্রিন্টার প্রাইজ 2025 এর জন্য কাকে সিলেক্ট করা হয়েছে? চলো, অ্যাবসলিউটলি কারেক্ট, লীলা আবু লেলা। লীলা আবু লেলা, ইনি একজন সুদানি স্কটিশ রাইটার, যার নাম কিন্তু সিলেক্ট করা হয়েছে 2025-এ পেন প্রিন্টার প্রাইজের জন্য। এই পেন প্রিন্টার প্রাইজটা সাধারণত সেই সব রাইটার্সদের দেওয়া হয় যার ওয়ার্ক শো করে ট্রুথ, কারেজ, ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সোসাইটি, সমাজের সত্যিটাকে যার লেখনী তুলে ধরে সাহসিকতার সাথে, এবং সোসাইটির যে ডিপ যে আন্ডারস্ট্যান্ডিং, যে ডিপ সোসাইটিকে বেসিক্যালি রিফ্লেক্ট করানো, সত্যটাটা রিফ্লেক্ট করানো। লীলা আবোলেলা, আবোলেলা স্পেলিং অনেক সময় ABOUO দেখবে, ABUO দেখবে, ডিফার করছে। এটা চুজ করা হয়েছে তাকে ফর হার অনেস্ট অ্যান্ড ব্রেভ স্টোরি টেলিং এর জন্য। শি ইজ নোন ফর দি, কিছু কিছু নোভেলস আছে তার, দ্য ট্রান্সলেটার 1999 এর, মিনারেট 2005 এর, রিভার স্পিরিট 2023 এর। ওনার রাইটিংটা মেনলি, ওনার রাইটিং এর যে থিম আছে সেটা হচ্ছে ফেথ, মাইগ্রেশন অ্যান্ড দি ইনার লাইভস অফ মুসলিম উমেন। মুসলিম মহিলাদের যে ফেথ আছে, তাদের যে মাইগ্রেশন এবং আছে, এবং যে তাদের যে জীবন, সেই জীবনটাকে তিনি তার লেখনের মধ্যে তুলে ধরেন। ইনি যদিও কাইরোতে এনার জন্ম হয়েছিল, ইজিপ্টের, কিন্তু ইনি বড় বড় হয়েছেন খার্টুম সুদানে, এবং বর্তমানে উনি কিন্তু স্কটল্যান্ডের বাসিন্দা। ঠিক আছে, 11, হাউ মেনি আফ্রিকান হেরিটেজ সাইটস হ্যাভ বিন রিমুভড ফ্রম দি লিস্ট অফ ডেঞ্জার বাই ইউনেস্কো? এটা একটা খুব ভালো সাইন যে রিসেন্টলি কিছু আফ্রিকান সাইটকে ইউনেস্কোর যে ডেঞ্জার লিস্ট, মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। সেরকম কটা সাইটকে, এরকম আফ্রিকান সাইটকে বাদ দেওয়া হয়েছে? চলো, একদম সঠিক উত্তর, 3টে সাইট। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি যেটা রিসেন্টলি মিটিং হয়েছে ফ্রান্সের প্যারিসে, এবং যেখানে আমাদের ভারতের মারাঠা যে কি বলবো, হেরিটেজকে তুলে 44 হেরিটেজ হিসেবে ভারতে তুলে ধরা হয়েছে, সেখানেই কিন্তু এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে মাদাগাস্কার, ইজিপ্ট এবং লিবিয়াতে যে 3টে প্রপার্টি
ছিল, যেটা কিনা ওয়ার্ল্ড হেরিটেজ ডেঞ্জার লিস্টে ছিল, তাদেরকে কিন্তু রিসেন্টলি ওয়ার্ল্ড হেরিটেজ ডেঞ্জার লিস্ট থেকে সরানো হচ্ছে। তারা হচ্ছে রেন ফরেস্ট অফ অ্যাটনি সান্না মাদাগাস্কারে, আবু মেনা ইজিপ্টে এবং ওল্ড টাউন অফ ঘাদামেস ইন লিবিয়াতে। এই তিনটে সাইটকে ইউনেস্কো ডেঞ্জার লিস্ট থেকে সরানো হচ্ছে এবং অবশ্যই ইউনেস্কোর তরফ থেকে এই তিনটে শহরকে, এই তিনটে দেশকে এবং পার্টিকুলার সেই শহরগুলোকে প্রেস করা হয়েছে যে তারা মেনলি এই সমস্ত সাইটগুলো ইল্লিগাল অ্যাক্টিভিটি, রাইজিং ওয়াটার লেভেল, যুদ্ধ, ন্যাচারাল ডিজাস্টার, এই সমস্ত কারণে এই সমস্ত সাইটসগুলির ক্ষতি হচ্ছিল। এই কারণগুলো থেকে সরে এসে শহরগুলো যে এই সাইটগুলোকে প্রোটেক্ট করতে পেরেছে এবং এমন ভাবে করেছে যে তারা আপাতত ইউনেস্কো ওয়ার্ল্ড যে ডেঞ্জার লিস্ট আছে তাদের থেকে কিন্তু তার থেকে কিন্তু সরানো গেছে। যদিও এই সরানোটা কিন্তু পার্মানেন্ট না, ইউনেস্কো যদিও এদেরকে লিস্ট থেকে সরানো হচ্ছে, এখন রেগুলার ওয়েতে, পিরিয়ডিক্যাল ওয়েতে কিন্তু এদেরকে একটা কমিটির মাধ্যমে এদেরকে দেখা হবে যে মানে যেভাবে এগুলোকে মেনটেন করা হচ্ছে সেইভাবেই মেনটেন হচ্ছে কিনা, তারপরেই কিন্তু ফাইনালি ডিসিশন নেওয়া হবে। মানে পরবর্তীকালে যদি মেনটেন না হয় আবারও এগুলো ডেঞ্জার লিস্টে আসতে পারে। হু হ্যাজ বিকাম দি ফার্স্ট ওমেন চিফ অফ আরপিএফ? রেলওয়ে প্রোটেকশন ফোর্সের প্রথম মহিলা প্রধান কে হলেন? ইম্পর্টেন্ট ওয়ান। চলো, একদম কারেক্ট আনসার দিয়ে দিয়েছো তোমরা সকলে, সোনালী মিশ্রা। সোনালী মিশ্রা হলেন একজন সিনিয়র অফিসার, এই সিনিয়র আইপিএস অফিসার। ওনাকে কিন্তু মহিলা রেলওয়ে প্রোটেকশন ফোর্সের প্রথম মহিলা ডাইরেক্টর জেনারেল হিসেবে অ্যাপয়েন্ট করা হলো। উনি 1 আগস্ট 2025-এ ওনার চার্জ নেবেন। ইনি মধ্যপ্রদেশ ক্যাডারের একজন আইপিএস অফিসার এবং লাস্ট তিনি অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল সিলেকশন স্টেট পুলিশে সার্ভিস করেছেন। রেলওয়ে প্রোটেকশন ফোর্স, এটা 1957 সালে এর গঠন থ্রু অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট। 1966 সালে এই রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে পাওয়ার দেওয়া হয় টু অ্যারেস্ট অ্যান্ড প্রসিকিউট দোজ ইনভলভড ইন ক্রাইমস রিলেটেড টু রেলওয়ে প্রপার্টি। পরে 1985 সালে ডিক্লেয়ার করা হয় যে এটা ইউনিয়ন আর্ম ফোর্সের পার্ট হিসেবেই আরপিএফ কে গণ্য করা হবে। মেনলি আরপিএফ রেলওয়ে স্টেশন, ট্রেন, প্যাসেঞ্জারদের সেফটি মেনটেন করে। বর্তমানে ডিজি হচ্ছেন সোনালী মিশ্রা, দ্য ফার্স্ট ওমেন ডিজি অফ আরপিএফ। When was Global Energy Independence Day celebrated? Global Energy Independence Day আমরা কোন দিন সেলিব্রেট বা অবজার্ভ করে থাকি? একদম সঠিক উত্তর যারা যারা বলেছো 10th of July. This day reminds us to stop using harmful fuels such as coal, oil, gas. Instead, we should use clean energy from sun, wind, water and heat from the earth. Basically, এই দিনটা রিনিউয়েবল এনার্জি যাতে বেশি বেশি করে ব্যবহার করা হয় তার উপরই জোর দেয়। এছাড়া এই দিনটাকে বেছে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে নিকোলা টেসলা, যিনি কিনা ফেমাস ইনভেন্টর ছিলেন। মেনলি ইনি অল্টারনেটিভ কারেন্ট, মডার্ন যে অল্টারনেটিভ কারেন্ট সেটার ইনভেন্টর। ওনার জন্ম 10ই জুলাই এবং ওনার কাজ যেটা তোমরা জানো ইলেকট্রিসিটিতে, সেটা বর্তমান যে মডার্ন ইলেকট্রিসিটি সেটাকে শেপ দেওয়ার কাজটা উনি করেছিলেন। ওনার জন্মদিনটাকে কিন্তু এই গ্লোবাল এনার্জি ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে বেছে নেওয়া হয়েছে। Question number 14. Which country has qualified for the T20 World Cup 2026 for the first time? T20 World Cup 2026-এ প্রথম কোন দেশ পার্টিসিপেট করতে চলেছে এর মধ্যে? চলো, একদম ইতালি। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, প্রথমবারের জন্য ইতালি কিন্তু কোয়ালিফাই করেছে পার্টিসিপেট করার জন্য। এটা নেক্সট ইয়ার 2026-এ ভারত এবং শ্রীলঙ্কায় কিন্তু এটি অনুষ্ঠিত হবে। ঠিক আছে, আগে কেউ কখনো ইটালিকে দেখেছো খেলতে টি20 ওয়ার্ল্ড কাপে? আচ্ছা, which state won the national award for battery manufacturing? ব্যাটারি ম্যানুফ্যাকচারিং এর জন্য রিসেন্টলি কোন রাজ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে?
চলো, একদম সঠিক। এবং দি কারেক্ট আনসার ইজ তেলেঙ্গানা। তেলেঙ্গানা রিসেন্টলি জিতে নিল ইন্ডিয়া এনার্জি স্টোরেজ অ্যালায়েন্স ইন্ডাস্ট্রি এক্সেলেন্ট অ্যাওয়ার্ড 2024-25 ইন দ্য স্টেট লিডারশিপ ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে। অবশ্যই তেলেঙ্গানার প্রচুর এফর্ট আছে ইন প্রমোটিং ব্যাটারি ম্যানুফ্যাকচারিং এন্ড ক্লিন এনার্জি সলিউশন। Telangana become a growing hub for advanced energy manufacturing, battery production, electric vehicle assembly এবং এনার্জি স্টোরেজ সিস্টেমের জন্য। এবং অবশ্যই এই যে অ্যাচিভমেন্টটা সেটা স্টেটের যে গ্রোথ সেটা সাপোর্ট করছে ফরওয়ার্ড থিঙ্কিং এর জন্য, গভর্নমেন্টের পলিসির জন্য, এবং তেলেঙ্গানা ইভি অ্যান্ড এনার্জি স্টোরেজ পলিসির জন্য, এবং তেলেঙ্গানা রিনিউয়েবল এনার্জি পলিসির জন্য। এছাড়াও কিন্তু এই স্টেটটা মানে তেলেঙ্গানা একটা স্পেশাল ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করেছে ব্যাটারি এবং ইভি সেক্টরদের জন্য। ফলে অনেক বেশি ম্যানুফ্যাকচারাররা বা কোম্পানিরা কিন্তু স্পেশাল ইন্ডাস্ট্রিয়াল জোন মানে অনেক সুবিধা সরকারের তরফ থেকে দেওয়া হয়। ফলে আরো অনেকে কিন্তু এই ব্যাটারি ইন্ডাস্ট্রি বা ইলেকট্রিক ভেহিকল ইন্ডাস্ট্রির মধ্যে আরো বেশি কিন্তু ইন্টারেস্ট পাচ্ছে লোকজন। মালালা ডে অর ইন্টারন্যাশনাল মালালা ডে 2025 আমরা কোন দিন সেলিব্রেট করি? এটা ইম্পর্টেন্ট একটা ডে। চলো, একদম কারেক্ট আনসার, ইট ইজ 12th of July। এই দিনটা সারা বিশ্বে অবজার্ভ করা হয় টু অনার মালালা ইউসুফজাই। ওনার বার্থডে 12th জুলাই, ওনার বার্থডেটাকে কিন্তু সেলিব্রেট করা হয়। মালালা ইউসুফজাই আমরা সকলের কাছে পরিচিত পাকিস্তানের ফিমেল এডুকেশন অ্যাক্টিভিস্ট এবং ইয়াংগেস্ট পারসন টু ওন আ নোবেল পিস প্রাইজ। এছাড়া এই দিনটা রিকগনাইজ করে একজন গার্ল, একজন কিশোরীর ফাইট ফর এডুকেশন অ্যান্ড অ্যাডভোকেসি ফর এডুকেশন রাইট অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। মালালা ইউসুফজাই 16তম জন্মদিনে, যেটা 2013-তে ছিল, she gave an impactful speech on her first high level public appearance at the United Nations headquarters ইন নিউ ইয়র্ক, ইউএসএ। এবং তারপরে ইউনাইটেড নেশনের তরফ থেকে 2013-তে 12ই জুলাই দিনটাকে মালালা ইউসুফজাই ডে বা ইন্টারন্যাশনাল মালালা ডে হিসেবে ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, চলো, হু ওন দি মেন সিঙ্গল টাইটেল ইন উইম্বলডন ওপেন 2025? আমরা একটু আগে ফিমেল সিঙ্গেলটা দেখলাম, ওমেন সিঙ্গেলটা, এবার হচ্ছে মেন সিঙ্গেল টাইটেল উইম্বলডনে কে জিতে নিয়েছে? চলো, জ্যানিক সিনার 2025-এর উইম্বলডন ফাইনাল জিতলেন জ্যানিক সিনার, এবং উনি কার্লোস আলভারেজকে, যিনি কিনা ওয়ার্ল্ড নাম্বার 1, তাকে হারিয়ে উইম্বলডন টাইটেলটা জিতলেন। এটা জ্যানিক সিনারের প্রথম উইম্বলডন সিঙ্গেল টাইটেল, এবং এর সাথে সাথে জ্যানিক সিনার হলেন প্রথম ইটালিয়ান মেল প্লেয়ার যিনি কিনা উইম্বলডন সিঙ্গেল জিতলেন। তাহলে একইভাবে ইগা স্ভাইটেক প্রথম পোলিশ ফিমেল স্পোর্টস পারসন হলেন যিনি প্রথমবার উইম্বলডন সিঙ্গেল জিতলেন। একইভাবে জ্যানিক সিনারও ফার্স্ট ইটালিয়ান মেল টেনিস প্লেয়ার হলেন যিনি কিনা উইম্বলডন সিঙ্গেল জিতলেন। যদি আমরা দেখি এখন অবধি জ্যানিক সিনার হ্যাজ ওন দি অস্ট্রেলিয়ান ওপেন, দুবার জিতেছেন 2024-25-এ, ইউএস ওপেন 2024-এ, উইম্বলডন 2025-এ জিতেছেন। এছাড়া এখন অবধি কিন্তু উনি ফ্রেঞ্চ ওপেন টাইটেল একটাও জেতেননি। ওকে, চলো, আজকে ক্লাস এখানেই শেষ। সরি ফর নট টেকিং দ্য ক্লাস লাইভ, আমি লাইভ ক্লাসটা নিতে পারলাম না, সরি ফর দ্যাট, বাট আমি চেষ্টা করেছি মানে তোমাদের আমার কমিটমেন্টটা রাখার। আমাদের সম্পূর্ণ ব্যাচ অবশ্যই তোমরা জয়েন করো।
সকলকে বলবো প্রত্যেকটি পরীক্ষার জন্য তোমাদের কাছে কাজে লাগবে এবং এটা মাত্র 200 টাকায় তোমরা 1 বছর পড়তে পারবে। এবং অবশ্যই আমি একটা জিনিস বলবো যে রিসেন্টলি গতকাল মিসলেনিয়াস এক্সাম 2023 এর প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়েছে, সামনেই মেন এক্সাম, সো বি প্রিপেয়ার্ড ফর মেন এক্সাম। তোমাদের অনেককে ধন্যবাদ। আমরা মিসলেনিয়াস প্রিলি এক্সামের আগে ফ্রি ক্লাসেস দিয়েছিলাম ইউটিউবে এবং সেই ফ্রি ক্লাসেস করে তোমরা প্রচুর জন ক্লিয়ার করেছো এক্সাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং এই এবং নোটবুকের সাথে থাকার জন্য এবং তোমরা তোমাদের ফিডব্যাক দিয়েছো এবং উই আর ওভারওয়েলড। ফ্রি ক্লাসেস যেটা ইউটিউবে আমরা প্রোভাইড করেছিলাম, সেই ফ্রি ক্লাসেস দিয়ে তোমরা যদি এতটা উপকৃত হয়ে থাকো, ইট ইজ আওয়ার অনার। এবং আমরা অবশ্যই চেষ্টা করব মেন্সের ক্ষেত্রেও তোমাদের একইভাবে সাহায্য করার, এবং অলরেডি আমরা সাহায্য করেছি। এই ভিডিও ডেসক্রিপশনে মেন্স এক্সামের জন্য আমরা যে ফ্রি ক্লাসেস ইউটিউবে করে রেখেছি তার প্লে লিস্ট গুলো লিংক দিলাম। ম্যাথস, অ্যারিথমেটিক, ইংলিশ, বাংলা এবং জিএস এর ফ্রি ক্লাসেস এর প্লে লিস্ট লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আশা করছি যেমন ভাবে তোমরা আমাদের ইউটিউবে প্রিলিমিনারি ফ্রি ক্লাসেস দেখে ক্লিয়ার করেছো, ঠিক একই ভাবে মেন্স এর ফ্রি ক্লাসেস গুলো দেখেও তোমরা মেন এক্সাম ক্লিয়ার করবে। থ্যাংক ইউ টু এভরিওয়ান। এই ক্লাসের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং আমাদের সম্পূর্ণ ব্যাচের লিংকও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সো ডু ওয়াচ আওয়ার মিসলেনিয়াস মেন এক্সাম ওরিয়েন্টেড ভিডিওস ইউটিউবে একদম ফ্রিতে আছে। থ্যাংক ইউ, বাই, ভালো থেকো।